ইন্টিগ্রেটেড সার্ভিস অ্যাক্ট 2023 অর্থাৎ শর্টে যদি বলি আইএসও অ্যাক্ট 2023 এই আইনটি আসার ফলে আমাদের দেশে যে প্রতিরক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এসেছে। এই আইনের ফলে আমাদের দেশে সেনা, নৌসেনা এবং বায়ুসেনা এই তিনটি প্রতিরক্ষা বাহিনী একসঙ্গে এক ছাতার তলায় কাজ করে এবং আরও সুশৃঙ্খলভাবে এবং আরও কার্যকারীভাবে কাজ করতে সক্ষম হয়েছে। প্রতিটি বিভাগ এখন একে অপরের সাথে দ্রুত এবং সুসংহতভাবে তথ্য এবং কৌশল ভাগাভাগি করে নিতে পারবে এবং যা জাতীয় নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তুলবে। এই আইনের বাস্তবায়ন কেবল কাগজে কলমে নয়, বাস্তবে যুদ্ধ কৌশলেও আনে এক ঐতিহাসিক অগ্রগতি। আজ আমি এই আইন সম্পর্কে অর্থাৎ আইএসও অ্যাক্ট 2023 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কেন এই আইনটির প্রয়োজন হলো, কেন এই আইনটিকে নিয়ে আসতে হলো এবং এই আইনটি আসার ফলে অর্থাৎ এই আইনটি কার্যকরী হওয়ার ফলে এই সামরিক বিভাগে কাজের কি দ্রুততা এসেছে, কি অগ্রগতি এসেছে, এই সমস্ত নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগতম। আমাদের দেশে প্রতিরক্ষা দপ্তরে যেমন সেনা, নৌসেনা, বায়ুসেনা এই তিনটি বাহিনী বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা তাদের অবদান রেখে এসেছে এবং দেশকে সঠিকভাবে বহিঃশত্রুর আক্রমণ থেকে বিভিন্নভাবে রক্ষা করে আসছে। কিন্তু এই তিনটি বাহিনী আলাদা আলাদা কাজ করবার ফলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিসিশন বা প্ল্যানিং মেকিং বা যে ইন্টেলিজেন্ট যে রিপোর্ট, এই রিপোর্টগুলোকে ভাগাভাগি করে নেওয়া বা শেয়ার করে নেওয়া এই সময় দেখা দিয়েছে বিভিন্ন রকমের সময়ের প্রয়োজন পড়েছে বা ডিলে দেখা দিয়েছে। এইসব কারণে দেশকে অনেক সময় অনেক রকমের ঝুঁকির সম্মুখীন হতে হয়েছে বা সিদ্ধান্ত নিতে অনেক সময় দেরি হতে হয়েছে। কার্গিল যুদ্ধ এবং তার পরবর্তী বর্ডার এলাকাতে যে সমস্ত সমস্যা বা টেনশন দেখা দিয়েছে, সেই সমস্ত সমস্যা বা সমাধান করবার সময় এই ধরনের ঘটনা আরও বেশি করে সামনে এসেছে এবং এর থেকে একটা রিয়েলাইজেশন এসেছে, একটা উপলব্ধি এসেছে যে না, এই তিনটি বাহিনীকে একসঙ্গে এক ছাতার নিচে প্রয়োজনে বা ইমার্জেন্সিতে যাতে কাজ করানো যায় এবং একটি ইউনিফাইড কমান্ডের মাধ্যমে যাতে কাজ করানো যায়, তার জন্য এই আইএসও অ্যাক্ট 2023-এর প্রয়োজন হলো। এই অভিজ্ঞতা থেকেই উঠে আসে একটি প্রস্তাব যে সব বাহিনীকে একটি সমন্বিত কাঠামোর মাধ্যমে কাজ করা দরকার বা নিয়ে আসা দরকার, যাতে জরুরি পরিস্থিতিতে সব সিদ্ধান্ত দ্রুত নিতে পারে এবং সম্পদের ব্যবহার বা যে কৌশলগত যে পরিকল্পনা সেটা সঠিকভাবে সঠিক সময় নিতে পারে এবং যাতে কোনো ডিলে না হয়। এর পরবর্তীতে 2020 সালে সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ এই পদের সৃষ্টি হয়। তো প্রথমে এই পদটি সৃষ্টি করলেও যে সমস্যাটা দেখা দিচ্ছিল, যে সুসংহতভাবে কাজটি করা দরকার ছিল, সেটা হয়ে উঠছিল না। তাই এই কাজটিকে যাতে সঠিকভাবে করা হয়, অর্থাৎ যে চিন্তা ভাবনাটা ছিল যে এই তিনটে ডিপার্টমেন্ট একসঙ্গে একই ছাতার নিচে ইউনিফাইড হয়ে কাজ করবে, সেটা কিন্তু এই সিডিএস পদ তৈরি হওয়ার পরেও এটা সঠিকভাবে হচ্ছিল না। তাই এই আইএসও অ্যাক্ট এলো, যার ফলশ্রুতি হিসেবে 2023 সালে আনা হয় আইএসও অ্যাক্ট অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্ভিস অর্গানাইজেশন অ্যাক্ট 2023। এর ফলে কি হয়, একটি সমন্বিত অপারেশন, গোয়েন্দা রিপোর্ট অর্থাৎ ইন্টেলেকচুয়াল রিপোর্ট যে ভাগাভাগি করা এবং যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত বা এই যে প্ল্যানিং করে যে টিমটাকে পরিচালনা করা, এটা যাতে সম্ভব হয়। অর্থাৎ এই তিনটি বাহিনীকে একসঙ্গে এক ছাতার নিচে নিয়ে আসা হলো। অর্থাৎ রিকোয়ারমেন্ট হিসেবে যে সেলটি তৈরি করা হবে বা যে ক্যাম্পটি তৈরি করা হবে, সেই সেলে এই প্রত্যেকটি ডিপার্টমেন্টের কোন ধরনের কাদের কেমন রিকোয়ারমেন্ট আছে, আর্মি থেকে কতজন, নেভি থেকে কতজন বা এয়ারফোর্স থেকে কতজন লাগবে, এই তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটি টিম বা একটি ক্যাম্প তৈরি করা বা একটি যাকে বলা একটি সেল তৈরি করা হয়। সেই সেলটাকে যারা অর্গানাইজেশন করবে বা যারা কন্ডাক্টিং করবে বা যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে তারা হচ্ছে এই আইএসও অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্ভিস অর্গানাইজেশন। এদের ইনচার্জ থাকবে অফিসার্স ইন কমান্ড্যান্ট। অর্থাৎ এই আইনটি অর্থাৎ আইএসও অ্যাক্ট 2023 এই আইনটি 2023 সালে সংসদের উভয় কক্ষেই পাস হয় বিলটি। এই বিলটি পাস হওয়ার পরে বিলটি ওই বছরেই প্রেসিডেন্টের কাছে যায় এবং ওই বছরই 15 আগস্ট এই বিলটিতে প্রেসিডেন্ট সাইন করেন। এবং আমরা সবাই জানি যে কোনো বিল যখন উভয় কক্ষের সম্মতিক্রমে পাস হয়ে যাওয়ার পরে যখন বিলটি প্রেসিডেন্টের কাছে যান এবং প্রেসিডেন্ট যখন ওই বিলটিকে সাইন করেন, তখন বিলটি আইনে পরিণত হয় এবং এই আইনটি কার্যকারী হলো, অর্থাৎ কেম ইন ফোর্স
এটা হলো 2024-এর 10ই মে। এখন আমি একটু এখানে বলবো অ্যাকচুয়ালি এই আইনের ফলে এই যে আইএসও ডিপার্টমেন্ট তৈরি হলো এর ফলে কি সুবিধা হলো আর কেন ওটা প্রয়োজন হলো। কার্গিল যুদ্ধ এবং তার পরবর্তীতে যে বর্ডার এলাকার যে সমস্ত টেনশন, এই সমস্ত টেনশন মোকাবেলা করবার ক্ষেত্রে কি হয়, বিভিন্ন তথ্য আলাদা আলাদা ডিপার্টমেন্টের কাছে থাকার কারণে সেই তথ্য আদান প্রদানে যে ডিলে বা একটা কমান্ড নেওয়া, যে একটা সামগ্রিকভাবে একটা ইউনিফাইড যে একটা ডিসিশন নেওয়া, সেটার ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছিল। এখন কি হয়, যখন এই আইএসও তৈরি হলো, যখন কোনো ইমার্জেন্সি বা এই যুদ্ধক্ষেত্র পরিস্থিতি যখন শুরু হয়, যেমন আমরা এখন রিসেন্টলি দেখতে পেলাম যে আমাদের অপারেশন সিন্দুর, এই অপারেশন সিন্দুরের ক্ষেত্রে কিন্তু এই অ্যাক্টটি খুবভাবে কার্যকারী ছিল এবং কার্যকারী হয়েছে। এখন যেটা বলছিলাম যে এই আইএসও তৈরি হওয়ার ফলে কি হয়েছে, এখানে যিনি ইনচার্জ থাকবেন তিনি থাকবেন কমান্ড ইন চিফ অ্যান্ড অফিসার ইন কমান্ড্যান্ট। এদের অধীনে থাকবে একটি সেল তৈরি হবে বা একটি ডিপার্টমেন্ট তৈরি হবে আলাদা করে। এখানে কিন্তু তার কোনো আলাদা করে কোনো আইডেন্টি থাকবে না, সে নেভি কিংবা সে এয়ারফোর্স বা সে কিংবা আর্মি। এই সেলটি তৈরি হবে, যে অপারেশনটি তৈরি করা হবে বা যে কাজের জন্য এই সেলটি তৈরি করা হবে, সেখানে একটা রিকোয়ারমেন্ট ঠিক করা হবে যে কতজন আর্মি পার্সোনেল লাগবে, সেখানে নৌবাহিনীর দরকার আছে কিনা, সেখানে এয়ারফোর্স লাগবে কিনা, যদি লাগে কতগুলো বিমানকে রেডি রাখতে হবে, নৌসেনা হলে কতগুলো নৌবাহিনীকে রেডি করতে হবে, এবং যদি আর্মি পার্সোনেল লাগে তাহলে কতগুলো আর্মি পার্সোনেল লাগবে। সেই হিসেবে যে স্ট্র্যাটেজি তৈরি করা হবে, সেই হিসেবে একটি সেল তৈরি করা হবে। সেই সেলের অধীনে থাকবেন যিনি কমান্ড্যান্ট বা কমান্ড্যান্ট ইন চিফ বা অফিসার ইন কমান্ড্যান্ট, তারা থাকবেন ইনচার্জে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার তারাই দেবেন। এবং তাদের অধীনে যে সমস্ত কর্মচারী থাকবেন, অর্থাৎ এই আর্মি, নেভি, এয়ারফোর্স থেকে এদের অধীনে যারাই তখন এই সেলে থাকবেন, তারা কিন্তু সবাই ওই কমান্ড্যান্টের আদেশ অনুযায়ী, ওই নির্দেশ অনুযায়ী তারা কাজ করবে। তখন কিন্তু তারা তাদের প্রিভিয়াস ইউনিটে, অর্থাৎ যদি আর্মির লোক হয় তো আর্মি ইউনিট, বা এয়ারফোর্সের লোক হয় তাহলে এয়ারফোর্স, বা যদি নেভির লোক হয় নেভি, তাদের কমান্ড কিন্তু কাজ করবে না। অর্থাৎ তারা যে ইউনিট থেকে আসবে তাদের তখন সেই ইউনিটের কিন্তু আর সেই অর্ডার ফলো করবেন না। তারা কি হয়, ডিফেন্সে সাধারণত তারা যে ইউনিটে থাকে বা যে কমান্ড্যান্টের অধীনে থাকে তার অর্ডারকেই তারা ফলো করে বা তার অর্ডারকেই তারা মান্যতা দেয়। এবং এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি, এই যে তিনটে ডিপার্টমেন্ট আমাদের যে আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই তিনটে ডিপার্টমেন্টই কিন্তু তাদের আলাদা আলাদা নিজস্ব কিন্তু অ্যাক্ট আছে, সেই অ্যাক্টে কিন্তু কাজ করে। অর্থাৎ আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, অর্থাৎ এয়ারফোর্স অ্যাক্ট, এই তিনটে ডিপার্টমেন্টের কিন্তু আলাদা আলাদা অ্যাক্ট আছে। অর্থাৎ সেই অ্যাক্টের অধীনে তারা কাজ করে, কি তারা করতে পারে আর তারা কি করতে পারবে না, এটা কিন্তু তাদের অ্যাক্টে বলা আছে। অর্থাৎ ডিফেন্স মানে কিন্তু সবার জন্য কিন্তু এক নয়। অর্থাৎ আর্মিতে যে রুলটি আছে সেটা কিন্তু নেভির ক্ষেত্রে কার্যকরী হতেও পারে, না হতে পারে। আবার এয়ারফোর্সের ক্ষেত্রে যেটা আছে সেটা আর্মি বা নেভির ক্ষেত্রে কার্যকরী নাও হতে পারে। তবে একটা কমন যে রুল সেটা সবার ক্ষেত্রে আছে, আমি সেটা বলছি না। স্পেসিফিক কোনো রুল থাকে, একটা নীতি থাকে, সেই নীতিতে সেই ডিপার্টমেন্ট রান করে বা কাজ করে। এখন কি হয়, ওখানে আইএসও সৃষ্টি হয়নি, তখন কিন্তু এই নেভি তার নেভির রুল হিসেবে কাজ করেছে, এয়ারফোর্স তার এয়ারফোর্সের রুল হিসেবে কাজ করেছে, এবং আর্মি তার আর্মি রুল হিসেবে কাজ করেছে। এর ফলে কি হয়, একটি সমন্বয়ের অভাব দেখা দিয়েছিল। এই সমন্বয়ের অভাবটাকে দূর করবার জন্য এই আইএসও অ্যাক্ট 2023 আমাদের দেশে এসেছে। এবং এই আইএসওর ফলে যে বললাম যে অর্গানাইজেশনটা হবে, সেই অর্গানাইজেশন যিনি কমান্ড্যান্ট থাকবেন, যিনি অফিসার ইন চিফ থাকবেন, ওনার অধীনে এই তিন ডিপার্টমেন্ট থেকে যারা আসবেন তারা একটা নতুন সেল তৈরি হবে, তারা সেখানে কাজ করবে। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার অপারেশনের জন্য কতজন লোক লাগবে, কতজন ম্যান পাওয়ার লাগবে, কতজন স্টাফ দরকার, সেই হিসেবে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ ওই তিনটি ডিপার্টমেন্ট থেকে সেই হিসেবে লোক নিয়ে আসা হবে এবং তারপর নতুন করে সেল তৈরি হবে। সেই সেলে যিনি কমান্ড্যান্ট থাকবেন, যিনি কমান্ডিং অফিসার থাকবেন, তার অধীনে বাকি যে কর্মচারী বা বাকি যে সোলজার্স যারা এলেন তারা তার অধীনে কাজ করবেন, তারা তার অর্ডার, তারা তার নিয়ম, তারা তার নির্দেশ তারা মেনে কাজ করবে। এই কারণে হচ্ছে এই ইন্টিগ্রেটেড সার্ভিস অর্গানাইজেশন প্রয়োজন হলো এবং এটা এসেছে। এবং এর সুফল আমরা এই অপারেশন সিন্দুরে দেখতে পেয়েছি যে তিনও সেনাপ্রধান একসঙ্গে থেকেছে, একসঙ্গে কাজ করেছে। অবশ্যই ছিলেন যে আমাদের সিডিএস যিনি, তাহলে আমাদের সিডিএস এবং তিনও সেনাপ্রধান, এবং এর সাথে অবশ্যই ছিলেন যিনি আমাদের অজিত দোভাল সাহেব। তাহলে এই যে দেখছেন যে এই তিনজনে একসঙ্গে বসে কাজ করা, এবং সেখান থেকে যে প্ল্যানিং হলো, যে নির্দেশটা পাস করার, সেই নির্দেশটা পাস করা হতো সংশ্লিষ্ট ওই সেলে, এবং সেখান থেকে সেই প্ল্যান মতো তারা এক্সিকিউট করতো। তাহলে এই হচ্ছে সংক্ষিপ্ত যে ধারণা, এই অ্যাক্টটি কেন এলো, এই অ্যাক্টটির কেন প্রয়োজন হলো, এবং এই অ্যাক্টটি কার্যকরী হওয়ার ফলে কাজ করতে, অর্থাৎ প্রতিরক্ষা বাহিনীদের কাজ করতে কতটা সুবিধা হয়েছে, এই ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে কতটা সুবিধা হয়েছে এবং কতটা ত্বরান্বিত হয়েছে, এইটাই তার সুফল। এই কারণেই এই আইএসও অ্যাক্ট 2023-এর প্রয়োজন হলো।
ISO অ্যাক্ট 2023 আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে এনে দিয়েছে এক ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল এবং আধুনিক কাঠামো। সেনা, নৌসেনা, বিমান বাহিনী এখন আর আলাদা নয়, এরা একসঙ্গে একই ছাতার নিচে একই নেতৃত্বে এবং একই লক্ষ্যে এরা কাজ করবে। এই আইন কেবল একটি কাগজে লেখা নিয়ম নয়, এটি আমাদের জাতীয় নিরাপত্তার একটি শক্তিশালী স্তম্ভ। সমন্বয়ের এই নতুন যুগে ভারত আরও প্রস্তুত, আরও দক্ষ, আরও অটল। এই আইনটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা ভবিষ্যতের যুদ্ধের ধরন ও নিরাপত্তার কৌশলে একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর ও কার্যকর দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে। আসুন আমরা এই পরিবর্তনকে সম্মান জানাই এবং গর্ব করি, কারণ শক্তিশালী প্রতিরক্ষা মানেই ভারত নিরাপদ। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, এবং এই ধরনের ভিডিও পেতে যদি আপনি ইন্টারেস্টেড হন, যদি আগ্রহী হন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।